স্বাগত একাত্তর জার্নালে, সাথে আছি শবনম আজিম। দর্শক, আপনারা জানেন একাত্তর জার্নাল সংবাদ বিশ্লেষণের অনুষ্ঠান। এখানে আমরা আলোচনা করি দিনের উল্লেখযোগ্য খবরগুলো নিয়ে। জানিয়ে দেই আগামীকাল সকালে যে পত্রিকাগুলো হাতে পাবেন তার প্রধান শিরোনামগুলো, সাথে থাকে সার্বক্ষণিক আপডেট হওয়া নিউজ পোর্টালগুলোর খবর। আজ আমাদের সাথে একাত্তর জার্নালের টেবিলে যোগ দিয়েছেন প্রতিদিনের সংবাদের সম্পাদক আবু সাইদ খান এবং ABNews24.com এর প্রধান সম্পাদক সুভাষ সিংহ রায়। ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হবার জন্য। এবং আজকে অনেকগুলো বিষয় আছে কথা বলার। শুরু করতে চাই সাহেবগঞ্জে খামারে আখ খেতে যে আগুন, সে বিষয়টি নিয়ে। এবং সেখান থেকে প্রথমেই প্রশ্ন যেটি জাগছে যে ঘটনাটি আমরা দেখলাম যে আজকে 1:30 নাগাদ ঘটনাটি ঘটেছে বলা হচ্ছে, এত পাহারা এত কিছু, এর মধ্যেও দুর্বৃত্তরা কিভাবে আগুনটি দিল আসলে তাই একটি বড় প্রশ্ন। সুভাষ সিংহ রায়, আপনার কি মনে হয় যে মানে এটা কি আসলে কোনো পক্ষ অন্য কাউকে বিপদে ফেলার জন্য কিছু করছে, নাকি অন্য কোনো রাজনীতির মাঝে আছে? আপনাকে ধন্যবাদ। আমার শ্রদ্ধাভাজন আবু সাইদ খান, তাকে আমার শুভেচ্ছা। দর্শক যারা দেখছেন তাদেরকে আমি আমার শুভেচ্ছা জানাচ্ছি। আমি এর আগেও বেশ কয়েকবার এই ঘটনার পর থেকে বিভিন্ন জায়গায় বলেছি যে যারা এই কাজগুলো করছে, আজকে যারা আগুন ধরিয়েছে, যারা এটা দখল করতে চাচ্ছে, যারা সাঁওতালদের অধিকার ছিনে নিতে চায়, তাদেরই কাজ এটা। এ ব্যাপারে বুঝতে বাকি থাকে না। এবং খুব দুঃখজনক ঘটনা, যখন সাঁওতালরা জমি নিয়ে তাদের লড়াই করেছে, মানলাম তারাও তীর ধনুক নিয়ে এসেছিল, পুলিশ এসেছিল। আমার বক্তব্য হচ্ছে মাঝখান দিয়ে কারা আগুন জ্বালালো, কারা এই ঘটনাগুলো ঘটালো, এগুলো বুঝতে বাকি থাকে না। যারা স্বার্থান্বেষী মহল, যারা এই ঘটনায় তারা যারা দখলদারিত্ব মনোভাব নিয়ে করতে চায়, এটা আমরা স্পষ্ট করে দেখেছি কারা করতে চায়, তারা এই ঘটনাটি ঘটেছে। আমার কাছে আরেকটু স্পষ্ট করে যদি আমরা জানতে চাই যে আমরা দেখছিলাম যে এই গোবিন্দগঞ্জের যে ঘটনাগুলো ঘটছে গাইবান্ধার, সেখানে আমরা বারবার রাজনৈতিক দলের আভ্যন্তরীণ কোন্দলগুলোকে দেখেছি। সেই কোন্দলের মধ্য দিয়েই কিন্তু বের হয়ে আসছিল যে একটি পক্ষ, মানে একই পক্ষের সব, তারপর ভেতরের কোন্দলের কারণে একে অপরকে ঘায়েল করার একরকম চেষ্টা, বিপাকে ফেলার একরকম চেষ্টা, এবং একই সাথে আপনি যে বিষয়টি বলছেন যে দখলদারিত্বের একটি মনোভাব তো ছিল। আপনি কি সেদিকে আবার ইঙ্গিতটি করছেন? না, আমি তো একবার খোলামেলাই বলছি যে যেভাবে এই সাঁওতালদের অধিকার ছিনিয়ে নিতে যারা চায়, যারা এটা করেছে, এই পক্ষই করেছে। এখানে কি শুধু সাঁওতাল? এখানে তো আসলে নিরীহ মানুষরা খালি মার খাচ্ছে। আবু সাইদ খান, আপনি কিভাবে বিষয়টিকে দেখবেন? না, এখানে তো মূলত প্রধানত এখানে সাঁওতাল এবং বাঙালি, মানে গরিব বাঙালিরাও এর সঙ্গে এই জমির মালিক রয়েছে, যাদেরকে দীর্ঘদিন ধরে যাদের জমি অধিগ্রহণ করা হয়েছে। তো আজকে তারা জমিটা, মানে যেহেতু জমিটা চিনিকল কর্তৃপক্ষ পরিত্যক্ত হয়েছে, সেহেতু তারা গত 2-3 বছর ধরে তারা জমিতে চাষাবাদ শুরু করেছে এবং বাড়ি করেছে। এখন প্রশ্ন, এটা একটা সমাধান সরকার করতে পারত, কিন্তু 3 বছর ধরে 3-4 বছরের এইটা সংগ্রাম করছে তারা, এর কোনো সমাধান হয়নি। এবং তাদেরকে যেভাবে নির্মমভাবে এবং নিষ্ঠুরভাবে তাদেরকে যেভাবে তাদের পর অত্যাচার করা হয়েছে, সেটা খুবই দুঃখজনক। এবং সেখানে একটা মামলাও দেওয়া হয়েছে। প্রথমত তাদের মামলা নেওয়া হয়নি, তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। পরবর্তীতে এখানে ওবায়দুল কাদের সাহেবের সঙ্গে আলোচনার পর তাদের মামলা নেওয়া হয়েছে, কিন্তু ক্ষতিগ্রস্ত সাঁওতালরা মামলা করেন নাই। অন্য গ্রামের কিন্তু প্রশ্ন কি জাগে না, যখন মাননীয় প্রধানমন্ত্রী নিজে বারবার এই সংখ্যালঘু সম্প্রদায় বা নৃগোষ্ঠীকে ডেকে কথা বলছেন, বারবার সেখানে ব্যবস্থা নেওয়ার কথা বলছেন, সেখানে তার যে হস্তক্ষেপ বা তার যে বক্তব্য, তাকেও একরকম ইগনোর করে আবার দুর্বৃত্তরা হামলা করলো, মানে তাহলে কে বেশি ক্ষমতা, মানে এখানে দ্বন্দ্বটাকে জিয়ে রাখার জন্য এখানে আগুনটা দেওয়া হয়েছে, এটা স্পষ্ট বোঝা যায়। এবং এটাকে সাঁওতালদেরকে দায়ী করার জন্যই এই কাজটা করা হয়েছে। তো এখন ব্যাপারটা হচ্ছে যে এখানে একটা স্থায়ী সমাধানে যাওয়া দরকার। কিন্তু সাঁওতালকে আসলে দায়ী হলো করার জন্য করা হয়েছে, যেহেতু চিনিকল, এই জায়গাটা কার, আক্ষেপটা কার? জি, আক্ষেপটা নিশ্চয়ই চিনিকল কর্তৃপক্ষের। চিনিকল কর্তৃপক্ষ, হ্যাঁ, তাহলে চিনিকল কর্তৃপক্ষের তখন মনে হবে যে সাঁওতালরা যেহেতু তাদেরকে উৎখাত করতে চাচ্ছে, মানে যেহেতু তারা পুনর্বাসন চাচ্ছে, জায়গা ফেরত চাচ্ছে, অতএব চিনিকল তারা তুলে দিতে চাইছে, অতএব চিনিকলের স্বার্থকে ক্ষতি করতে তারা চাচ্ছে, এরকম একটা অভিযোগের কারণ দেওয়ার জন্যই বোধহয় এটা করা হয়েছে। তবে আমার এরকম দেখাবার একটা চেষ্টা হয়তো বা চলছে। গাইবান্ধা থেকে স্কাইপে, জি, আপনি যেটা বলেছেন আমি এটা সত্যি যোগ করি। বাংলা একাডেমির যে অমর একুশে বইমেলা হয়, 2 বছর কিংবা 3 বছর হবে, তখন সংস্কৃতি মন্ত্রী ছিলেন প্রমোদ মার্কিন।
এবং বাংলাদেশে এই প্রথম কোনো সংস্কৃতি মন্ত্রী একজন নৃতাত্ত্বিক গোষ্ঠীর থেকে কিন্তু এসেছে, ক্ষুদ্র নৃগোষ্ঠীর থেকে এসেছিল। তিনি যখন বক্তৃতা দিতে উঠছেন মঞ্চে, তখন মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে আপনি আপনার ভাষায় প্রথমে বক্তৃতা দিবেন। মানে মাননীয় প্রধানমন্ত্রী তিনি এত বেশি এসব ব্যাপারে সহানুভূতিশীল এবং তিনি তার অধিকার আদায়ের প্রতি তিনি যে তাদের অধিকার নিয়ে এত বেশি তিনি এই কথাগুলো বলেন। সেখানে আসলে প্রশ্ন জেগে যাচ্ছে, কেন প্রশাসন এতটা সাহস দেখাচ্ছে এবং প্রশাসন আসলে কোথায়? এই বিষয়গুলো কেনই আমরা কোনোভাবেই সামাল দিতে পারছি না। গাইবান্ধা থেকে স্কাইপে যুক্ত হতে যাচ্ছেন আমাদের ৭১-এর গাইবান্ধা প্রতিনিধি শামীম আল শামু। শামীম, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। জি, আমি আসলে আপনার কাছে জানতে চাই আজকের ঘটনাটি কি এবং দুর্বৃত্ত যাদেরকে বলা হচ্ছে তাদেরকে কোনোভাবে চিহ্নিত করা গেছে কিনা? না, আজকে যে ঘটনাটি ঘটেছে সেই বিষয়টি হচ্ছে যে ওই সাহেবগঞ্জ ইকু খামারের একটি প্লটে, যেখানে প্রায় 11 একর জায়গা জুড়ে আখ চাষ করা হয়েছিল। তা আজকে দুপুর নাগাদ সেই আখ খেতে কে বা কারা আগুন জ্বালিয়ে দিয়েছে। পরে সেই আগুনটা দীর্ঘক্ষণ চেষ্টায় আখ শ্রমিকরা, স্থানীয় লোকজন এবং ফায়ার সার্ভিস এসে কিন্তু সেই আগ নিয়ন্ত্রণে নিয়েছে। এখন বিষয়টি যেটি হয়েছে, এইটি আমি আখ খামার ব্যবস্থাপকের সঙ্গে কথা বলেছি। তো উনি যে অভিযোগটি করেছেন সেটি হচ্ছে যে আখ খেতে কোনো দুর্ঘটনাবশত আখ খেতে আগুন লাগলে সেটি হয়তো ক্ষেতের এক সাইডে লাগবে, সেটা একদিক থেকে আসবে, কিন্তু আখটা ওই ক্ষেতটার ওই 8 একর জায়গা জুড়ে প্রায় বেশ কয়েকটি জায়গায় আগুনটি জ্বলছিল। সে কারণেই তিনি আশঙ্কা করছেন যে এটি একটি নাশকতা হতে পারে, কেউ আসলে ক্ষতির উদ্দেশ্যেই এই আখ খেতে আগুনটি লাগিয়েছে। জি, কিন্তু পুলিশ প্রশাসন কি বলছেন? পুলিশ প্রশাসন বলছে তাদের গতানুগতিক যেমন বক্তব্য আসে যে আমরা বিষয়টি পর্যবেক্ষণ করে অনুসন্ধান করে এর সঙ্গে কারা জড়িত বা এই বিষয়টি আসলে কি হয়েছে সেটি আমরা পরবর্তীতে ব্যবস্থা নেব। জি, কিন্তু আমরা জানি যে বেশ অনেক দিন 6 নভেম্বর থেকে ঘটনাটি সূত্রপাত হয়েছে এবং এখনো কিন্তু প্রায় 2 সপ্তাহ হতে চললো, এখনো কিন্তু ঘটনাটি জিয়ে আছে এবং বারবার মানে হামলা, পাল্টা হামলা, অভিযোগ বিভিন্ন কিছু উঠছে। তো সেখানে প্রশাসন তো আসলে খুবই অ্যালার্ট থাকার কথা ছিল। সেখানে পুলিশ প্রশাসন কি করলো যে এরকম একটি ঘটনা ঘটে গেল? তারা কি বলতে চায় এক্ষেত্রে? আসলে আপনি বা কি দেখলেন? হ্যাঁ, শুনলাম, আমি যেটি দেখেছি সেটি হচ্ছে যে পুলিশ প্রশাসন ওই জায়গাটা দিয়েই কিন্তু একটি হাইওয়ে চলে গেছে, যেটা রাস্তাটি আসলে গোবিন্দগঞ্জ দিনাজপুরের উদ্দেশ্যে, হিলির উদ্দেশ্যে চলে গেছে। সেই মোড়েই কিন্তু ওখান থেকে প্রায় 1 কিলোমিটার ভিতরে কাঁচা রাস্তা, তার ভিতরে কিন্তু এই আখ খেতে এই অগ্নিকাণ্ডটি হয়েছে। এই মোড়ে কিন্তু এই 6 তারিখের পর থেকেই সবসময় কিন্তু সেখানে পুলিশি পাহারা ছিল। আমি একটু প্রশ্ন করতে চাই যে যারা সাঁওতালদের তো পুলিশ প্রশাসন ঘিরেই রেখেছে, তারা তো আর বেরোতে পারছে না, তারা একটা নির্দিষ্ট জায়গায় রয়ে গেছে, এখন তারা তো আর বেরোতে পারছে না, বরং দুর্বৃত্তরাই যারা সেদিন সাঁওতাল পল্লীতে হামলা চালিয়েছে তারা তো প্রকাশ্যে ঘোরাফেরাই করছে নাকি? জি জি, বিষয়টি এরকমই। আসলে সাঁওতালরা ওই ঘটনার পর থেকে যে মাদারপুর সাঁওতাল পল্লী আছে, যে পল্লীটি আছে, এবং জয়পুর পল্লী, সেখানেই সাঁওতালরা অবস্থান করছে। আজকেও কিন্তু আমি দিনভর দেখেছি তারা সেখানে আছে, তারা অনেকেই খোলা আকাশের নিচে আছে। তারপর এটা আসার কথা যে অনেক বেসরকারি সংস্থা এবং অনেক, যেমন আজকেও এসেছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 2 জন শিক্ষক ছিলেন, শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের একটি সংগঠন এসেছিল, তারা কিন্তু তাদেরকে সাহায্য সহযোগিতা করতেন। আসলে সেখানেই চলছে। তার পাশাপাশি আর একটি বিদ্যানন্দ একটি সংগঠন এসেছে, যারা 1 টাকার বিনিময়ে খাদ্য সামগ্রী দিয়ে থাকে, মানে খাবার পরিবেশন করে থাকে। তারাও কিন্তু রান্না বান্না করে তাদেরকে খাবার দিচ্ছেন। আসলে সাঁওতালরা ওই মাদারপুর এবং জয়পুর যে সাঁওতাল পল্লী আছে সেখানেই কিন্তু তারা অবস্থান করছেন। জি, শামীম আল শামু, আপনাকে অনেক ধন্যবাদ। যেমনটি শুনছে, মানে আমি ঠিক বুঝে উঠতে পারি না যে এত কিছুর মধ্যে কিভাবে ঘটনাগুলো বারবার ঘটে যাচ্ছে। যদি এরকম ঘটতে থাকে তাহলে আসলে আমরা কোন দিকে এগোচ্ছি? আচ্ছা, আমি বরং একটু যেটা বলতে চাই যে আসলে সমাধানটা কি? সমাধান কি ওদেরকে, সাঁওতালদেরকে গিয়ে তথাকথিত আশ্রয়নের মাধ্যমে? না, আমরা সমাধান খুঁজছি কিনা সেটা কিন্তু আগে প্রশ্ন। না, সেটা আমি বলছি। সমাধানটা কি? সমাধানের কথা বলা হচ্ছে যে সাঁওতালদেরকে স্বার্থ রক্ষা করা হবে, তাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন বাড়ি করে দেওয়া হবে। কিভাবে? কিন্তু সাঁওতালরা বলছে তারা তাদের নিচের
মাটি, তাদের সংস্কৃতি অনুযায়ী তারা তাদের মাটির ঘরেই থাকতে চান। তারা ওইভাবে আশ্রয়ন কিংবা যেভাবে বাড়ি করে দেওয়া হয় এই ধরনের বাড়িতে তারা যেতে চাইছেন না। এখন প্রশ্ন হচ্ছে তারা তাদের জমি ফেরত চান। এখন চিনিকল কর্তৃপক্ষ বলছে চিনিকলটা দেশের স্বার্থে চিনিকলটা চালু রাখতে হবে ধরেন। তা আমার বক্তব্য হচ্ছে যে দুটো জিনিসকেই তো একই সঙ্গে রক্ষা করা যায়। যেমন চিনিকল চালু রাখা এবং জমিতে সাঁওতাল এবং বাঙালিদেরকে তাদেরকে পুনর্বাসন করে দুটি সম্ভব। এটা কিভাবে সম্ভব আমি সেটা বলছি। যেমন ধরুন যে অন্যান্য চিনিকলগুলো যেটা রয়েছে, যেমন ধরুন আমার জেলা ফরিদপুরে একটা চিনিকল রয়েছে, সেখানে কৃষকরা আখ সরবরাহ করে, তাদের আলাদা নেই, মানে আলাদা জায়গা নেই যেখান থেকে কর্তৃপক্ষ চিনিকল কর্তৃপক্ষ আখ তৈরি করে, কৃষকরাই সরবরাহ করে। ঠিক তেমনই করে এখানে তাদের জমি এবং এই জমির মালিক তো সাঁওতালরা এবং কিছু গরিব বাঙালিরা, এটা তো ঠিক, তারাই তো একসময় মালিক ছিল। এবং এটাও ঠিক যে 1948 সালের যে আইনে 1948 সালের যে আইনে অর্থাৎ এই জমিগুলোকে রিকুইজিশন করা হয়েছিল, সেই সময় সম্ভবত ইস্ট বেঙ্গল ইমার্জেন্সি রিকুইজিশন অ্যাক্ট, এই সে 1948 এই এবং সেখানে পরবর্তীতে এই আইনে যখন তাদের সাথে চুক্তি করা হয়েছিল, সেই চুক্তি অনুযায়ী বলা হয়েছিল যে এই জমিটা অন্য কোনো কাজে ব্যবহৃত হবে না এবং তাদেরকে ফেরত দেওয়া হবে, অর্থাৎ তখন পুরো ইস্ট পাকিস্তান গভর্নমেন্টকে ফেরত দেওয়া হবে এবং সেই গভর্নমেন্টের মাধ্যমে যদি ওই কাজে ব্যবহৃত না হয় তাহলে সেই জায়গা থেকে যেহেতু ব্যবহৃত হচ্ছে অগ্রাধিকার পাবে। হ্যাঁ হ্যাঁ, ব্যবহৃত যেহেতু হচ্ছে না, এটা তো ঠিক, তাহলে জমিটা তাদেরকে ফেরত দেওয়া যেতে পারে। এখন প্রশ্ন হচ্ছে যে আখ কলটা চালু রাখা দরকার। তো ঠিক আছে, এখানে সাঁওতাল এবং বাঙালি যাদের জমি তারা এই আখ সরবরাহ করবে এবং এই আখ সরবরাহ করে যে অন্যান্য চিনির হিসেবটা কি আসলে এত সহজ না? সহজই, এটা কঠিন করে আমরা যে আইনটি আছে সেই অধিগ্রহণের ফলে আপনি যে জিনিস বলছেন যে অগ্রাধিকার দেওয়া হবে এবং যখন অধিগ্রহণ করা হয় তখন কিন্তু সাঁওতালদের কোনো না কোনো ভাবে আসলে কম্পেনসেট করা হয়েছে এবং তারপরে যখন এখন সাঁওতালরা মনে করছেন যে এটি এখানে মনে করছে না, এখানে দেখা যাচ্ছে ধান তামাক অন্য কিছু চাষ হচ্ছে, সেই সময় গিয়ে তাদেরকে আসলে আবার ফিরে দেওয়ার একটি বিষয় চলে এসেছে। এটি মীমাংসা না করে আসলে তাদেরকে খুব সহজভাবে বলে দেওয়া আপনাদের কাছে জমি দিয়ে দেওয়া। সরকার, এটা তো একটা ঘোষণার ব্যাপার, সরকারের রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়, কেন সম্ভব নয়? কঠিন, এটি কি আসলে সম্ভব কিনা? আপনি আবু সাইদ খান ভাই যেভাবে বলছে এত সহজ ব্যাপারটি নয়, কারণ সমাধান সূত্রটা বেশ জটিল। জটিলের কারণে যে অনেকগুলো ঘটনা ওখানে ঘটে গিয়েছে এর মধ্যে, এবং একদিনে তো হয়নি, অনেক দিনের পুঞ্জীভূত নানান রকম ঘটনার মধ্য দিয়ে কিন্তু এই জায়গাটা এসে দাঁড়িয়েছে। অতএব এর সমাধান সূত্র কিন্তু খুঁজতে হবে ঠিকই, যে শিল্প মন্ত্রণালয়, সরকার সকলে মিলে কিন্তু এই সমাধান সূত্র সমাধানের পথে কি আমরা এগোচ্ছি? কারণ জনগণ তো সাঁওতালদের পক্ষে আছে এবং এই যে বিপত্তি হলো বা এই যে ঘটনাটি ঘটলো তার ক্ষেত্রে তো প্রতিবাদের জায়গাটা আমরা অনেক দেখেছি। না, এখন আমি যে জিনিসটা বলতে চাই, এটা কঠিন কি বিষয়টা হচ্ছে যে আমরা সাঁওতালদের স্বার্থটা এবং এখানে সাঁওতাল এবং গরিব বাঙালি চাষির স্বার্থটা আমরা দেখতে চাই কিনা, এবং এখানে আমাদের সংবিধানে রয়েছে যারা পশ্চাৎপদ জনগোষ্ঠী তাদেরকে সামনের দিকে এগিয়ে দেওয়া, তাদের ক্ষমতায়ন করা, অর্থনৈতিক ক্ষমতায়ন করা, প্রধানমন্ত্রী আসলে খুবই সাংবিধানিক অধিকার। এখন প্রশ্ন হচ্ছে যে সেই অধিকার যদি হয়, আমাদের দরকার হচ্ছে যে ঠিক আছে দেশের সামগ্রিক স্বার্থে চিনিকলটা চালু রাখতে হবে। তো চিনিকলটা চালু রাখতে গিয়ে আমি বলি যে মহিমাগঞ্জ, একটু আমি বলি কথাটা ক্লিয়ার করি, মহিমাগঞ্জ চিনিকলটা কেন লুজিং কনসার্নে, লুজিং অর্থাৎ এটা অলাভজনক খাতে কেন পরিণত হয়েছে? অর্থাৎ এখানে সরকার তার নিজস্ব উদ্যোগে, চিনিকল কর্তৃপক্ষ তার নিজস্ব উদ্যোগে চাষাবাস করতে গিয়ে খরচ বেড়ে গেছে, যার কারণে অন্যান্য চিনিকল যখন লাভ করছে তখন মহিমাগঞ্জ চিনিকলটা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সেটা লাভ করতে পারছে না, কেননা এখানে সরকারি ব্যবস্থা এখানে অব্যবস্থা হয়েছে। সেই ক্ষেত্রে আমরা দেখি সেই ব্যবস্থা যে আছে তা তো প্রত্যেকটি ক্ষেত্রে প্রতিটি পদে পদে আমরা আমি কথাটা শেষ করি। সেই ক্ষেত্রে যে সমস্ত কৃষকেরা দের কাছ থেকে সরাসরি পুঁজির মাধ্যমে চিনিকে আখ নেওয়া হয়, সেখানে আমরা লাভজনক দেখছি। তো অতএব আমরা যদি এই চিনিকলটাকেও লাভজনক করতে চাই তাহলে সেখানে কৃষকের মাধ্যমে চাষটা করা দরকার, এবং এটা যদি রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়, সরকার যদি এটাকে সিদ্ধান্ত গ্রহণ করে, ধরুন প্রধানমন্ত্রী বলেছেন যদি এই সিদ্ধান্তটা গ্রহণ করে তাহলে এটা ইমপ্লিমেন্টেশন করা খুব দ্রুত হবে। যদি কিভাবে সমাধান হবে সেটা হচ্ছে বিবেচ্য, তাহলে এটা কঠিন কিছু না। জি জি, একটা বিরতি নিতেই হচ্ছে, বিরতি থেকে ফিরে এসে আরো কথা হবে। নিচ্ছি বিরতি।
ভোটযুদ্ধে দলের সবাইকে পাশে চান আইভি, বাসায় গিয়ে দেখা পাননি আনোয়ার হোসেনের। খালেদার প্রস্তাব প্রত্যাখ্যান করায় নাখোশ ফখরুল, কোন্দল মিটিয়ে ফেলার তাগিদ কাদেরের। বুশরা হত্যার মামলার রায়ে হতাশ মানবাধিকার কর্মীরা, পূর্ণাঙ্গ রায়ের অপেক্ষায় আইনজীবীরা। কুয়ালালামপুরে শুরু বাংলাদেশ গ্লোবাল সামিট, দেশ নিয়ে ভাবতে চান প্রবাসী প্রতিষ্ঠাতারা। রসুন তাণ্ডবের পর খুলনার নাটকীয় জয়, অবশেষে জয়ের দেখা পেল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ফিরে এলাম ৭১ জার্নাল। আমাদের সাথে আছেন আবু সাইদ খান এবং সুভাষ সিংহ রায়, এবং এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হতে যাচ্ছেন বারিধারা স্টুডিও থেকে অপু উকিল, সাধারণ সম্পাদক যুব মহিলা লীগ, এবং আছেন ব্যারিস্টার মেজর অবসরপ্রাপ্ত সারওয়ার, বিএনপি নেতা। নিশ্চয়ই আমাদেরকে শুনতে পাচ্ছেন এবং স্বাগত জানাচ্ছি ৭১ জার্নালে। আজকে আমরা যে বিষয়টিতে এই মুহূর্তে কথা বলতে যেতে চাচ্ছি, মেজর সারওয়ার, প্রথমে আপনাকে বলতে চাই যে গতকাল বেগম খালেদা জিয়া যে প্রেস কনফারেন্সটি করলেন এবং সেখানে নির্বাচন কমিশন গঠন এবং শক্তিশালীকরণ শীর্ষক যে অনুষ্ঠানটি আমরা দেখতে পেলাম, তা অবশ্যই প্রশংসার দাবি রাখে এবং আপনাদেরকে ধন্যবাদ জানাই। তার কারণ নির্বাচনের বেশ আগেই নির্বাচনের মাঠে একরকম আপনাদেরকে সক্রিয় বলেই মনে হলো। তো সেক্ষেত্রে প্রথম যে প্রশ্নটি আপনার কাছে একটু রাখতে চাই তা হচ্ছে গিয়ে ২০ দলীয় জোটের থেকেই আপনাদের এই পুরো আয়োজনটি ছিল বলে মনে হয়, বা আপনারা যে বিষয়টিকে উপস্থাপন করেছেন তা। তো সেক্ষেত্রে আপনারা নিশ্চয়ই সকলের মতামত নিয়ে সম্মিলিতভাবেই বক্তব্যটি পেশ করেছেন। জি, আপনাকে ধন্যবাদ। এটা তো অবশ্যই এটা বিএনপি তথা ২০ দলের প্রস্তাব যে কিভাবে একটা সুগঠিত নির্বাচন কমিশন হতে পারে। দেখুন, এটা অত্যন্ত দায়িত্বশীল ভূমিকায় বা বিএনপি প্রকাশ করেছে, এবং কেউ যদি এই পুরো প্রস্তাবগুলো পড়ে তাহলে আপনি দেখবেন যে আমরা আমাদের নাগরিকগণ, বিশেষ করে যারা আইনজীবীরা, আমরা জানি যে নির্বাচন কমিশন গঠনের জন্য বাংলাদেশের একটি আইন অনেক দিন ধরে করার দাবি চলে আসছে, যে আইনটা অনেক আগেই করা উচিত ছিল, সেই আইনটি করা হয়নি। এবং এইখানে যে প্রস্তাবগুলো রাখা হয়েছে, আপনারা যদি ভালো করে পড়ে থাকেন তাহলে আপনারা দেখবেন যে এই প্রস্তাবটাই কি আইন হিসেবে রূপান্তরণ করা যায়। আমরা যদি দেশকে ভালোবাসি, আমরা যদি আনডিসপিউটেড আনকোশ্চেনেবল নির্বাচন চাই, তাহলে টুডে অর টুমরো কখনো না কখনো আমাদের একটি আইন করতেই হবে এবং এমন একটি নির্বাচন কমিশন গঠন করতে হবে যেখানে আনকোশ্চেনেবল নির্বাচন ব্যবস্থা তারা করতে পারবে এবং শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের পথ সৃষ্টি হবে। এবং আপনারা জানেন, এটা ইতিহাস সাক্ষী, যদি পিসফুল ট্রানজিশন অফ পাওয়ার না হয় তাহলে সেখানে ঘটনার মাধ্যমে আপনার পট পরিবর্তন হয়। আমরা যদি এই জাতিকে ভালোবাসি, আমরা যদি বিষয়টি তো নতুন নয়, বিএনপিও তো বেশ কয়েকবার দুবার ক্ষমতায় ছিলেন, তাহলে তখন কেন এই ধরনের কোনো আইন প্রণীত হয়নি? দেখুন, এইটা একটা, আমি বলবো একটা স্টিরিওটাইপ একটা কোশ্চেন, এই কারণে যে আমরা এই কোশ্চেনটা করতে পারি যে আওয়ামী লীগ ৯৬ থেকে ২০০১ ক্ষমতায় ছিল, তখন তারা কেন মানবতা বিরোধী অপরাধ করতে পারে নাই? একটা কথা হলো বেটার লেট দ্যান নেভার। আমরা কেন নিজেকে ডিফাইন করছি না, আমরা কেন করতে পারলাম না, সেই প্রশ্নটির যদি উত্তরটি দেন। সেইটাই মিস্টার শবনম, আমি সেইটাই বলছি আপনাকে যে বেটার লেট দ্যান নেভার। আগে করা হয়নি বলে যে এখন করা যাবে না সেটা তো হওয়া উচিত না। ব্যাপারটা হলো যে এটা কনস্ট্রাকটিভ কিনা, গঠনমূলক কিনা, এবং আমরা মনে করি এটা আপনি যদি রিজনেবলি চিন্তা করেন অত্যন্ত গঠনমূলক একটা প্রস্তাব। এবং এইটা যদি আমি আবারও আপনার কাছে ফিরছি, অপু উকিল, আপনারা এখন শাসন করছেন, আপনারা ক্ষমতায় আছেন, তো সেক্ষেত্রে তারা করেনি আপনাদের উপর আসলে বর্তাচ্ছে, আপনারা কি ভাবছেন? আমরা শাসন করছি না, দেশের সেবা করছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তো আমি প্রথমে সারোয়ার ভাইয়ের কথার সূত্র ধরে বলতে চাই, উনি বললেন যে বেগম জিয়া গতকাল যে প্রস্তাবনাটি দিয়েছেন সেটি আইন হিসেবে রূপান্তরিত করার জন্য উনি বলছেন এখানে। তো এইরকম বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাবার জন্য সংবিধান কেটে ছেটে নিজেদের ইচ্ছা মাফিক স্বৈরাচারী ভাবে অনেক ধরনের আইনি প্রণয়ন করেছেন, কিন্তু সেই যুগ তো অনেক পার হয়ে গেছে। উনি আজকে আমি সারার ভাইয়ের কাছে উনি একজন আইনজীবী হিসেবে জানতে চাই যে বেগম জিয়া কালকে যে তিনি প্রস্তাবটি দিলেন
নির্বাচন কমিশন গঠন করবার জন্য তিনি যদি সংবিধান মানেন, তাহলে যে সংবিধানের ৪৮ ধারায় এই মাননীয় মহামান্য রাষ্ট্রপতিকে তার অর্পিত দায়িত্ব এবং কর্তব্য পালন করবার সর্বময় ক্ষমতা আরোপ করা হয়েছে, যেই সংবিধান ১১৮ অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন কমিশন গঠনের দায়িত্ব মহামান্য রাষ্ট্রপতির উপর অর্পণ করেছে, সেই নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া নিয়ে বেগম জিয়া নিজে একটি প্রস্তাবনা দিয়ে সেটি মহামান্য রাষ্ট্রপতিকে সাজেশন দিতে পারেন কিনা? এটা কি উনি সংবিধান বিরোধী কাজ করলেন নাকি এটা রাষ্ট্রদ্রোহী কাজ করলেন? কিভাবে উনি এই প্রস্তাবনাটি দিতে পারেন সে ব্যাখ্যাটি যদি আপনি করেন তাহলে একটু ক্লিয়ার হবে। কারণ অনেকেই এই কোশ্চেনটি ছুড়েছেন যে আবার আপনি বললেন এটিকে আইনে পরিণত করার জন্য। তাহলে আপনারা কি সংবিধান মানছেন নাকি নিজেরাই নিজেদের মতো করে রাষ্ট্র ক্ষমতায় যাবার জন্য আপনারা একটি মতামত দিয়ে দিলেন এবং সেটিকে বলছেন দায়িত্বশীলতার মাধ্যমে সকলে মিলেই এই কাজটি করেছেন। আর আপনি এর কোন উত্তর দেবেন? জি, আমি এটা উত্তর দেব। আসলে অপু উকিলকে আমি বলতে চাই যে আপনি যদি আরপিওটা পড়েন এবং সংবিধানটা ভালো করে পড়েন, দেখা যায় যে এই দাবিটা তাহলে উঠতো না যদি এখানে আইনের প্রয়োজন না হতো। যেমন বাংলাদেশের সুপ্রিম কোর্টে বিচারকদের নিয়োগের ব্যাপারে একটা আইন করার প্রয়োজন রয়েছে, সেটাও অনেকদিন ধরে করা হয়নি। অতএব অপু উকিল, আপনি একটা পথ ধরে আছেন, ইউ হ্যাভ টু থিঙ্ক আউট অফ দ্য বক্স, লেটস থিঙ্ক আউট অফ দ্য বক্স। আপনারা যখনই, এইটাও আমাদের একটা তথাকথিত পলিটিক্যাল কালচার হয়ে গেছে, যারাই ক্ষমতাসীন থাকে তারাই সংবিধানের অনেক বড় সংবিধান দেখায়, আর যারা সংবিধানের বাইরে থাকে, তো আমরা যে জেনারেশনে পলিটিক্স করছি এখানে আপনি সবাই জানেন যে এখানে নির্বাচন কমিশন গঠনের জন্য একটা আইনের প্রয়োজন আছে এবং সেই ক্ষেত্রে আমি বলছি এই প্রস্তাবটা ডেফিনেটলি ইট ক্যান ওয়ার্ক অ্যাজ এ সাবস্ট্যান্টিভ প্রপোজাল ফর ফ্রেমিং দ্যাট ল। আচ্ছা, এটা আপনি বলেছেন ঠিক আছে, আইনটি যে হওয়া উচিত আমি তার সঙ্গে 100% একমত। আইনটি আগে হলেও ভালো হতো, এখনো হলে ভালো হয়। কিন্তু আমি আপনার কাছে জানতে চাই, আপনাদের নেত্রী বেগম জিয়া যে প্রস্তাবনাটি দিয়েছেন সেখানে কি কোনো জায়গায় বলেছেন যে আইনটি করা দরকার আছে? উনি কিন্তু একটিবারও আইনের কথাটি বলেন না। এটা আপনার ব্যক্তিগত মতামত দিচ্ছেন আইনের কথাটি বলে। উনি বলেছেন কিভাবে তিনি ক্ষমতায় যেতে পারেন সেই রাস্তাটি করবার জন্য তার একটি কাল্পনিক নির্বাচন কমিশন গঠন করবার জন্য তিনি প্রস্তাবনা দিয়েছেন, যেটি তিনি কিছুতেই করতে পারেন না। সংবিধান পরিপন্থীভাবে তিনি এই কাজটি করেছেন। আর সংবিধান পরিপন্থী করেছেন এবং আরেকটি কাজে আরপিওর কথা বললেন। আমি আবারও ফিরছি আপনাদের কাছে, আপনার সাথে থাকুন আফসাদ খান। যেরকমটি আমরা শুনছিলাম আসলে কি হলো, আমি তো আরো ভেবেছিলাম আলোচনাটি যাবে পরবর্তী কোনো এই প্রস্তাবের পরে আলোচনাটি এগিয়ে নেওয়া যায় কিনা সে বিষয়ে যাব, কিন্তু যে জায়গাতে আমরা আলোচনাটি শুনছি অপু উকিল এবং মেজর সারওয়ারের, তাতে আমি প্রশ্নটি করার সাহস করতে পারছি না। আপনারা যদি একটু ব্যাখ্যাটা আগে দিয়ে নেন। আমি যেটাকে যেভাবে দেখি যে দীর্ঘদিন ধরে বিএনপি বক্তব্যগুলো দিয়ে এসছে কিন্তু কাগজে কলমে কখনো বলে নাই। তো এবার প্রথম কাগজে কলমে লিখিতভাবে একটা জিনিস উপস্থাপন করেছে, এটাকে আমি সাধুবাদ জানাই। দ্বিতীয়ত আরেকটা জিনিস আমার ভালো লেগেছে যে এখানে নির্বাচন কমিশনে একজন নারী প্রতিনিধির কথা বলেছেন, এটাও সাধুবাদ যোগ্য। তবে ব্যাপারটা হলো যে তবে এই জায়গা থেকে কতগুলো জটিলতারও জন্ম দিয়েছে, কিছু নতুন বিতর্কের জন্ম দিয়েছে। যেমন ধরুন নিবন্ধিত দল যথেষ্ট ছিল, কিন্তু বিএনপি নিবন্ধিত দলের বাইরেও অন্যদের সঙ্গে আলোচনা করার কথা বলেছে। এবং সেখানে উল্লেখ করা হয়েছে পর থেকে এই পর্যন্ত সংসদে এর মানে হলো এর মানে জামাতের সঙ্গে কথা বলতে হবে, ফ্রিডম পার্টির সাথে কথা বলতে হবে। অর্থাৎ এই যে সুযোগটা করে দেওয়া, অর্থাৎ বিএনপি কে জাতি যখন আশা করছে বিএনপি জামাত ছাড়বে তো এবং ৭১-এর পথ চলবে, তখন বিএনপি নতুন করে আবার জামাতিদেরকে সুকৌশলে এখানে আলোচনার টেবিলে নিয়ে আসার যে প্রস্তাবটা, এটা মোটেই সমর্থনযোগ্য নয়। আরেকটা জিনিস আমার কাছে লেগেছে যে সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেওয়া, সেনাবাহিনীর প্রসঙ্গটি আমরা এবং এই বিষয়গুলো রয়ে গেছে। তবে এখানে আরেকটা জিনিস যে বিতর্কটা ওখানে এসছে, মানে এখানে সেই বিতর্কটা হলো ১১৮ অনুচ্ছেদ অনুযায়ী, সংবিধানের ১১৮ অনুচ্ছেদ অনুযায়ী যে আইন প্রণয়নের কথা এবং সে আইনের আলোকে যে বিধি প্রণয়নের কথা রয়েছে, এখানে কিন্তু সুস্পষ্ট করে আমি যতটা বেগম খালেদা জিয়ার উপস্থাপনা দেখেছি, সেই উপস্থাপনার মধ্যে আইন তৈরি করার সুনির্দিষ্ট প্রস্তাবনা নেই। জি, সুভাষ সিংহ রায়, আপনাকে ধন্যবাদ। বেগম খালেদা জিয়া সর্বশেষ সাংবাদিকদের সামনে যে বক্তব্য উপস্থাপন করেছেন,
সেই বক্তব্যে একটা জিনিস প্রমাণ হয়েছে প্রথমে, যে তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন থেকে তিনি লিখিতভাবে সরে আসলেন। জি। এবং তত্ত্বাবধায়ক সরকারের যে আন্দোলনটি ব্যর্থ হয়েছিল, অন্তঃসার শূন্য হয়েছিল, এটা কিন্তু তার প্রমাণ হয়েছে। কিন্তু একটা জিনিস তিনি কিন্তু প্রমাণ হতে তো আসলে বাধ্য, কারণ আদালতের থেকে যখন বিষয়টি ক্লিয়ার হয়ে গেছে তখন তো এই নিয়ে কথা বলাটাই আদালত অবমাননার শামিল হয়ে যাবে। কিন্তু তার পাশাপাশি নির্বাচনকালীন সহায়ক সরকার বলে একটি শব্দ উনি উচ্চারণ করেছেন এবং নির্দলীয় সরকারের কথা কিন্তু বলেননি। এই যে নির্বাচনকালীন সহায়ক সরকার, এই সরকারটি আসলে কি, এই বিষয়টি যদি আমি একটু মেজর সারোয়ারের কাছে জানতে চাই, যে এই সরকারটি বলতে আসলে কি বোঝানো হচ্ছে? দেখুন, বিএনপির অবস্থান যে একটি গ্রহণযোগ্য এবং ইনক্লুসিভ নির্বাচন করার জন্য, সেটা তত্ত্বাবধায়ক সরকার যদি আওয়ামী লীগের অত্যন্ত মাথা ব্যথার কারণ হয়ে থাকে, অন্য যে কোনো নামে হতে পারে। মেইন কোশ্চেনটা হলো যে এখানে একটি গ্রহণযোগ্য ভোটের ব্যবস্থা করা যাবে কিনা, মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে কিনা। আমরা যেখানে দেখলাম যে বর্তমান নির্বাচন কমিশন একটি ইউনিয়ন পরিষদের নির্বাচন পর্যন্ত করাতে পারে না, সেইখানে যে দলটি ক্ষমতাসীন তারা একটা ইউনিয়ন পরিষদের নির্বাচন পর্যন্ত করাতে রাজি নয় সুষ্ঠুভাবে, সেইখানে মানুষ যাতে বুঝে যে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, সেই রকম একটা ব্যবস্থা করাটাই মূল কথা। সেইখানে আপনি এটা তত্ত্বাবধায়কের নাম দিয়ে যে নামই দেন না কেন, কিন্তু সেই নির্বাচন যদি এমন হয় যেখানে 154 সিট বিভিন্ন প্রতিদ্বন্দ্বিতায় নিজেদের ভিতরে প্রতিদ্বন্দ্বিতা করে না, আর যেখানে কোনো নির্বাচনই গ্রহণযোগ্য হয় না, সেটি মেইন কনসার্ন জাতির স্বার্থে। আপনারা তো এই নির্বাচন কমিশনের আন্ডারে আপনারা নির্বাচনে গেছেন এবং সিটি কর্পোরেশনের ইলেকশনগুলোতে আপনারা জয়যুক্ত হয়েছেন, তবে কি সেগুলো আসলে প্রশ্নবিদ্ধই হয়ে যাচ্ছে? দেখেন, সেই পরিস্থিতি যে সিটি কর্পোরেশনে জয় করা হয়েছে, সেই পরিস্থিতি সংসদ নির্বাচন অথবা পরবর্তীতে যে উপজেলা নির্বাচন অথবা ইউনিয়ন পরিষদের নির্বাচনের মতো ছিল না। সেই সংসদ নির্বাচনে মোটামুটি মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে। অতএব সেই নির্বাচনে গেলেই যে এই নির্বাচন কমিশন একদম সহি সালামত অথবা তারা কনস্টিটিউশনাল দায়িত্ব পালন করেছে, আর সেটা তো জাতি দেখেছে। আর আবু সাইদ ভাইয়ের একটা কথা, তখন ভালোভাবে কাজ করার পেছনে কি ধরনের মেকানিজম কাজ করেছিল যা আজকে কাজ করবে না বলে আপনি মনে করছেন? তখন সরকার এভাবে নেকেডলি স্টিম রুলিং চালায় নাই, নেকেডলি সন্ত্রাসী কার্যক্রম চালায় নাই, নেকেডলি আগের রাত্রে ভোট বাক্স পরিপূর্ণ করতে পারে নাই অথবা করে নাই। কিন্তু আমরা যদি দেখি, সেই আপনি যদি উপজেলা নির্বাচনের থার্ড ফেজ থেকে দেখেন, যখনই বিএনপির প্রার্থী বেশিরভাগ জিতে আসা শুরু হলো, তখনই তারা থার্ড ফেজ থেকে ভোট কাটা হলো এবং ভোট আগের রাতে পরিপূর্ণ হয়ে গেল। এইগুলো তো সব পেপার পত্রিকা আসছে। ধন্যবাদ। আমি আবার আপনার কাছে ফিরছি, প্লিজ। আমি একটু যোগ করি। এম এ আজিজ, বিচারপতি মাহফুজ, সম জাকারিয়া, এদের নাম কখন শোনা গেছে বিএনপি শাসন আমলে? আমার খুব প্রিয় মানুষ ব্যারিস্টার সারওয়ার যেটা বললেন যে আইনে পরিণত হওয়া দরকার, বেগম খালেদা জিয়া তিনি যে টুইট বার্তা দিয়েছেন সেখানে কিন্তু তিনি সেটা বলেননি। আবার ব্যারিস্টার সারওয়ার একটু এগিয়ে গিয়ে বলেছেন, তিনি বলেছেন যে ক্ষমতাসীনরাও আলোচনায় অংশ নিতে পারে কিংবা আলোচনা করতে পারে। কি আলোচনা করবেন? আমি এখন যদি প্রশ্ন করি, তিনি 10 দফার 10টি যে প্রস্তাবনা দিয়েছেন, সেই প্রস্তাবনায় একেবারেই তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প এক ধরনের প্রস্তাব কিন্তু দিয়েছে, নিশ্চয়ই আপনাদের মনে আছে। যদি মনে না থাকে আমি একটু উল্লেখ করি। যেই বিকল্প প্রস্তাবনা দিয়েছিল, সেই প্রস্তাবনা আপনার 2 সপ্তাহ কিন্তু আলোচনার মাঠে থাকেনি, কেননা সেখানে সম্পূর্ণটাই অন্তঃসার শূন্য ছিল। আপনি এখন যে সাবেক প্রধান বিচারপতি, আপনি একজন বিচারপতি খুঁজছেন অবসরপ্রাপ্ত আপিল বিভাগের, এরকম যে আপনি ক্লজগুলো দিয়েছেন 10 দফার ভিতরে, আপনি এরকম যে মানুষ খুঁজছেন, নিরপেক্ষ মানুষ খুঁজছেন, আপনি কখনো কি চিন্তা করে দেখেছেন? আপনি যখন ক্ষমতায় ছিলেন, আপনি তখন যে বিরোধী দল ছিল, তার কাছে কি আপনি কখনো প্রস্তাব চেয়েছিলেন? জি, আমি একটু অপুকিলের কাছ থেকে ঘুরে আসতে চাই। অপুকিল, নির্বাচন কমিশন গঠন করার দায়িত্বটা আসলে একরকম আপনাদের উপরেই বর্তাচ্ছে, তো এই যে আলোচনাগুলো উঠছে এবং একরকম বিতর্ক যে উঠছে, সেক্ষেত্রে আসলে আলোচনার পথটি কি থাকছে নাকি থাকছে না? না, আলোচনা অবশ্যই। আমাদের এই নির্বাচন কমিশনটি যে গঠিত হয়েছিল, সেটিও কিন্তু সকলের মতামত নিয়ে, এমনকি বেগম জিয়া নিজে মহামান্য প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সঙ্গে মতামত দিয়ে তার সার্চ কমিটি গঠনের মধ্য দিয়ে তো নির্বাচন কমিশনটি গঠিত হয়েছিল। এবং এই নির্বাচন কমিশনের মাধ্যমেই আমরা যতদূর দেখেছি যে অন্যান্য সেই স্বাধীনতার পর থেকে 75-এর পর থেকে আমাদের যে গণতন্ত্র ধ্বংস হয়েছিল,
বাংলাদেশ এগিয়ে যাবার জন্য, গণতন্ত্র পুনরুদ্ধার করবার জন্য এই নির্বাচন কমিশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই নির্বাচন কমিশনের আন্ডারে বা এই রকম ফর্মুলার মধ্য দিয়েই নির্বাচন কমিশন গঠিত হোক, এটা জনগণই চায় এবং সে কারণেই জনগণ আজকে বিভিন্ন জায়গায় সার্চ কমিটির পক্ষে কথা বলছেন। অনেক জায়গায়, অনেক দেশে তো নির্বাচন কমিশন নাই, তারপরও নির্বাচন হচ্ছে। কিন্তু বাংলাদেশের আওয়ামী লীগ সকলের মতামত নিয়ে সকলকে এখানে একত্রিত করে তারপরে নির্বাচন কমিশন গঠন করেছে। আগামীতে যে নির্বাচন কমিশনটি হবে সেখানেও বিএনপি থেকে মতামত দেবে, মহামান্য রাষ্ট্রপতির কাছে যাবে, কিন্তু তার মানে তো এই না। আমি একটু ক্লিয়ার করি, তার মানে একটু প্রশ্নটি ছুড়ে দিতে চাই যে 20 দলীয় জোটের কিন্তু বক্তব্যটি আমাদের বিএনপি থেকে এলো এবং সেখানে স্পষ্ট করে আসলে একরকম বলা হচ্ছে যে স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত সংসদে প্রতিনিধিত্বকারী দল, সেখানে একরকম ইঙ্গিত আছে। সেক্ষেত্রে কি আসলে আপনারা এই ইঙ্গিতটা কিন্তু ভুল বার্তা দেয় না? আমি একটু বলি, আধা মিনিট বলি। আপনি এই ইঙ্গিতটা ভুল বার্তা দেয়, কেননা বঙ্গবন্ধু মৃত্যুর পর ৭৯ পার্লামেন্ট থেকে শুরু করে তাদেরকে সংসদে নিয়ে আসা হয়েছিল চক্রান্ত করে। কাদেরকে নিয়ে আসা হয়েছিল? সবুর খানের পার্টিকে কটা সিট দেওয়া হয়েছিল, নিশ্চয়ই মনে আছে। আপনি এই যে বঙ্গবন্ধুর খুনিদেরকে সংসদের বিরোধী দলের নেতা পর্যন্ত বানানো হয়েছিল, শাহজিদুর রহমানকে পার্লামেন্ট আনা হয়েছিল এবং আপনার তৎকালীন সময় রাষ্ট্রপতি শাসিত সরকারের মধ্যে প্রধানমন্ত্রী বানানো হয়েছিল। আপনি এই যেগুলো যদি ঘাটতে যান তাহলে কোনো খারাপ বিষয় বেরোবে এবং ভুল বার্তা যাচ্ছে। জি, এবং এই বক্তব্যটির পর আসলে আপনারা কিভাবে কি চিন্তা করছেন? না, আমি এর সঙ্গে আরেকটু অ্যাড করতে চাই। দেখেন, উনি যে বক্তব্যটি দিলেন, উনি কি বললেন যে একটি বাছাই কমিটি গঠন করতে হবে। সেটি কাদের মাধ্যমে? সুভাষদা যেটি বললেন, সেখানে স্বাধীনতা বিরোধীদেরও তিনি ইনক্লুড করতে চাইলেন। বাছাই কমিটি গঠন করে তারপরে তিনি বললেন সৎ নিরপেক্ষ যোগ্য ব্যক্তিদেরকে নিয়ে তিনি প্রস্তাবনাগুলো, সে ব্যক্তিবর্গের প্রস্তাবনা মহামান্য রাষ্ট্রপতির কাছে দেবার জন্য বললেন, যেই তারপরে মহামান্য রাষ্ট্রপতি মনোনয়ন দেবেন। তো এটি তো ঘুরিয়ে বলা হলো, কথাটি তো একই হলো। এবং আরো যে কিছু বলেছে, আরপিওর কথা বললো সারার ভাই, আরপিওতে যে কথা সীমানা পুনর্নির্ধারণ করা, ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করা, নির্বাচনের দায়িত্ব পালন করা, সবকিছু তো আরপিওতে আছে। নতুন কি বললেন উনি? নতুন যেটি বললেন যে নির্বাচন, বিগত সময়ে যে দুটি নির্বাচন হয়েছে, জাতীয় নির্বাচন, সেটি নিরপেক্ষ হয়নি। সেটি যদি নিরপেক্ষ না হয়ে থাকে তাহলে তিনি মহান জাতীয় সংসদে কিভাবে বিরোধী দলের নেত্রী হিসেবে দায়িত্ব পালন করলেন? তো তিনি সেটি পালন করতে পারেন না। আমার যেটা মনে হয়, তিনি কি সেটি করতে পারেন? যে এখানে যে মানে স্ববিরোধী কথাবার্তা বলেছেন। আমি আপনার কাছে অবশ্যই আসছি, কিন্তু আমি একটু মেজর স্যারের কাছে জানতে চাই যে এই যে অন্তঃসার শূন্য বলা হচ্ছে এই বক্তব্যকে, আপনার প্রতিক্রিয়াটা কি? দেখুন, এটাও অত্যন্ত দুর্ভাগ্যজনক। তার আগে আমি একটু আবুসিদ ভাইয়ের সাথে একটু অ্যাড করতে চাই যে আপনি দেখেন যে প্রস্তাবটা, এটা কিন্তু সেই প্রস্তাব, বিএনপির প্রস্তাবাবলী। এখানে 20 দলের নেতৃবৃন্দ অবশ্যই সেখানে প্রেজেন্ট ছিল। এখন কথা হলো যে এই প্রস্তাবটা আজকে বেগম জিয়া টুইট বার্তায় বলেছেন যে এইটাই আলোচনার একটা হতে পারে, আপনার একটা ইস্যু হিসেবে কাজ করতে পারে, আলোচনার একটা বিষয়বস্তু হিসেবে আমরা স্টার্ট করতে পারি। এখন এই যে তারা বলল অন্তঃসার শূন্য এবং জাতির সাথে তামাশা, এইটা একটা অত্যন্ত সেকেলে পলিটিক্সের একটা বহিঃপ্রকাশ। আজকে যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়েছে মিস্টার কাদের সাহেব, উনি আসলে আরো একটু ডাইনামিক করতে পারে। লেখাপড়া এই পুরোটা না পড়ে আগেই পাবেন, যেমন আমাদের মহাসচিব যেভাবে বলছে যে এইটা ওনাদের রেডিমেডে ছিল, ওই বাজেটের প্রতিক্রিয়ার মতো। অতএব তাদের এই যে পত্রিকাটা ব্যাখ্যা করছে, এটা একটা স্বৈরাচারী মনোভাবেরই বহিঃপ্রকাশ। এইটা আসলে ইনক্লুসিভ অথবা যে কোহেসিভ পলিটিক্স এর বহিঃপ্রকাশ না। আপনাকে অনেক ধন্যবাদ। আমি যেটা বলতে চাই যে সার্চ কমিটির মাধ্যমে এখানে ইসি গঠন করার একটা ত্রুটি রয়ে গেছে। সেটা হলো যে সার্চ কমিটির মাধ্যমে যে সমস্ত প্রস্তাবনা কি আসবেন এবং সেখানে রাষ্ট্রপতির পুরো ক্ষমতাটা থেকে যায়। তো রাষ্ট্রপতিকে এই ক্ষেত্রে তো একটা বাইন্ডিংস হতে পারে আইন, এবং যেটা আমাদের সংবিধানে 118(1) স্পষ্ট করে রয়েছে যে আইন এবং সেই আইনের আলোকে বিধানাবলী তৈরি করা, কিন্তু সেইটা করাটা খুবই জরুরি। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে বিএনপি একটা প্রস্তাবনা, মানে 13 দফা প্রস্তাবনা, সম্ভবত 13 দফা প্রস্তাবনা হাজির করেছেন, কিন্তু এখানে সুনির্দিষ্টভাবে এখানে 118 অনুচ্ছেদ অনুযায়ী আইন প্রণয়নের কথাটা বিএনপি বলছে না। এইটা না বলার আমার কাছে একটু রহস্যজনক মনে হচ্ছে। আমাদের একটা আসলে বিরতিতে যেতে হবে। অপু উকিল এবং ব্যারিস্টার মেজর অবসরপ্রাপ্ত সারোয়ার দুজনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। একটা বিরতি নিচ্ছি, বিরতি থেকে ফিরে এসে আরো বেশ কিছু বিষয় আছে কথা বলতে চাই। নিচ্ছি বিরতি।
জার্নালে আরো একবার আমন্ত্রণ। দেখে নিতে চাই নিউজ পোর্টালে কি ধরনের সংবাদ আজ এলো। প্রথমে আমাদের হাতে আছে প্রথম আলো এবং শিরোনাম যেটা দেখছি, বিমানবন্দরে হামলাকারী শিহাব আরো 4 দিনের রিমান্ডে। যেটা আমরা জানি যে কিছুদিন আগেই ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একজন নিরাপত্তা কর্মীর উপরে ছুরি নিয়ে আক্রমণ চালায় এই শিহাব এবং তাকে ধরে ফেলা গিয়েছিল। অন্যদিকে একজন হিন্দুর উপর আক্রমণ, সবার উপর আক্রমণ, গওহর রিজভী। এই সংবাদটি আমরা একটু দেখতে পারি। এই সংবাদটির মধ্যে যে বিষয়টিকে দেখানো হচ্ছে, দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর সাম্প্রতিক হামলার ঘটনা প্রসঙ্গে প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী বলেছেন, এগুলো অভ্যন্তরীণ সন্ত্রাসবাদ, এর নেতিবাচক প্রভাব বহির্বিশ্বেও পড়েছে। তিনি সন্ত্রাসবাদ মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, অভ্যন্তরীণ সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের গভীরে গিয়ে এর সূত্র নির্ণয় করতে হবে। বক্তব্যটি অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ যে সময় আমরা দাঁড়িয়ে আছি তাতে সাম্প্রদায়িক সম্প্রীতিটি অনেকটাই বাধাগ্রস্ত হচ্ছে বলে আমরা দেখছি। এছাড়া যে সংবাদগুলোর দিকে তাকানো যায় তাতে আছে মহাকাশ বর্জ্য ভবিষ্যতের জন্য মারাত্মক হুমকি, একটু অন্যরকম সংবাদ, ভেতরে না যাই। অবশেষে জয় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রস্তাবের ভিত্তিতে ক্ষমতাসীনেরা আলোচনার সুযোগ নিতে পারে। এটি খুব সম্ভবত গতকাল বেগম খালেদা জিয়ার বক্তব্যের পরে যে বিষয়টি, তারপরে যে টুইট করেছেন উনি তা নিয়ে একটি সংবাদ। অন্যদিকে 20,000 রুপির বদলে 15 কেজি কয়েন, ভারতে বাতিল 1000 ও 500 রুপির নোট বদলের জন্য ব্যাংকের সামনে প্রতিদিন দীর্ঘ সারিতে দাঁড়াচ্ছে মানুষ। তাদের একজন ইমতিয়াজ আলম 20,000 রুপির সমপরিমাণ বাতিল নোট নিয়ে 4 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হলো তাকে। এরপর ফিরলেন ব্যাগ ভর্তি 10 রুপির কয়েন নিয়ে, যার ওজন 15 কেজি। ভারতের এই বিষয়টি কিন্তু বারবার উঠে আসছে এবং তাদের ভোগান্তির কোনো শেষ নেই, এই বিষয়টি আমরা দেখতে পারছি। ভারতের এই বিষয়টির উপর, জি জি। অন্যদিকে টাকা ছিনতাইয়ের মামলায় 2 পুলিশ সদস্য রিমান্ডে। পুলিশ সদস্য এই সংবাদে মনে হচ্ছে তারা জড়িত ছিল। পরেরটায় যদি আমরা চলে যাই, সমকালের শিরোনাম করা হচ্ছে, রোগীদের পরিবারের সদস্য মনে করে চিকিৎসাধীন প্রধানমন্ত্রী, যে বিষয়টি আমরা আমাদের 71 সংবাদের ক্ষেত্রেও বারবার বলছিলাম। অন্যদিকে রাজনৈতিক দলগুলোকে পর্দার আড়ালে আলোচনার পরামর্শ আকবর আলীর। পর্দার আড়ালে বলতে উনি আসলে কি বোঝাতে চেয়েছেন? উনি ডিবেট ফর ডেমোক্রেসির একটি অনুষ্ঠানে গিয়েছিলেন। জি, সেখানে উনি বলছেন নির্বাচনকালীন সরকার নিয়ে রাজনৈতিক দলগুলোকে পর্দার আড়ালে আলোচনার পরামর্শ দিয়েছেন সাবেক তত্ত্বাবধায়ক উপসরকার উপদেষ্টা ডক্টর আকবর আলী খান। তিনি বলেন, দেশে গত 1 দশকে রাজনৈতিক দলগুলোর মধ্যে অবিশ্বাস সৃষ্টি হয়েছে। প্রকাশ্য আলোচনায় কোনো পক্ষই ছাড় দেবে বলে মনে হয় না। নির্বাচনকালীন সরকার নিয়ে সমস্যা সমাধানে বিবাদমান 2 রাজনৈতিক দলকে পর্দার অন্তরালে আলোচনা করতে হবে, তবে ছাড় দেওয়ার মানসিকতা নিয়ে আলোচনা করলে সমাধান বেরিয়ে আসবে বলে উনি আশা ব্যক্ত করেছেন। যদি আমরা চলে যাই আবার একটু প্রচ্ছদের দিকে, সেখানে আমরা দেখতে পাচ্ছি সাহেবগঞ্জ ইক্কু খামারের আখ খেতে আগুন, যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করলাম। আছে উন্নত বিশ্বে দেশের ভাবমূর্তি অনেক বেড়েছে ওবায়দুল কাদেরের মন্তব্য। আওয়ামী লীগ প্রতিক্রিয়া আগে থেকেই তৈরি ছিল মির্জা ফখরুল, এই বিষয়টি আজকে সংবাদপত্রগুলোতে আমরা বারবার দেখেছি। আমি আওয়ামী লীগের মন্ত্রী, এই বিষয়টি আসলে আমি ঠিক বুঝতে পারছি না, নতুন কোনো রাঙ্গার একটি বিষয়। আমরা যদি একটু অন্যদিকে তাকাই, সন্ত্রাস জঙ্গিবাদ মোকাবিলায় জনমত গড়ে তুলুন প্রধানমন্ত্রী। উনি আজকেও কিন্তু এই বিষয়টি বলছেন, যদিও আমরা দেখলাম যে সাহেবগঞ্জে আবারও একটি ঘটনা ঘটেছে এবং যা দুঃখজনক। বাংলা বিডি নিউজ 24.com এর দিকে তাকালে তেজগাঁওয়ে প্রভাবশালীদের প্লট খেয়ে ফেলেছে সড়ক। এটি 5টি প্লট বরাদ্দ করা হয়েছিল, যে প্লটগুলো আসলে ছিল কি ছিল না, ওটা কি সড়কের ছিল কি ছিল না, সেই বিষয় নিয়ে বারবার প্রশ্ন উঠছে এবং তার একটি বিস্তারিত সেটা নিয়ে কোনো প্রশ্ন নেই। কেন মাস্টার প্ল্যান এটা ছিল, যারা মালিক আছেন তারা বলতে চাচ্ছেন যে এটা সড়কের ছিল na, কিন্তু দেখা যাচ্ছে নকশার মধ্যে এগুলো সড়কেরই জমি এবং সেগুলোকে আসলে প্লট বানিয়ে বিক্রি করে দেওয়া হয়েছে, তাদের কাছে আসলে দিয়ে দেওয়া হয়েছিল। অন্যদিকে শীর্ষ খবরগুলোর মধ্যে আছে আইভির বিপক্ষে গেলে ব্যবস্থা, জেলা আওয়ামী লীগ। এই বিষয়টি নিয়ে আসলে আমরা একটু কথা বলতেই চাই। অন্যদিকে আছে সাঁওতালদের জমিতে অর্থনৈতিক অঞ্চল গড়ার পায়তারা, বারাকাত বলেছেন। মানে এই বিষয়টি আমরা দেখতেই পেলাম যে কিছুক্ষণ আগে যে আমরা আলোচনা করছিলাম যে সাঁওতালদের এই জমি আসলে কিভাবে এই সমাধানটি আসবে।
আক্ষেতে আগুনের বিষয়টি এখানেও আছে। এর বাইরে চট্টগ্রামে বাসের ধাক্কায় নিহত 2 এরকম একটি বিষয় আছে। এর বাইরে তেমন কোনো কিছু আমরা দেখতে পারছি না এখানে নতুন। যদি চলে যাই বাংলা ট্রিবিউনের দিকে, বাংলা ট্রিবিউন শিরোনাম করেছে জানুয়ারিতে তৃণমূল আওয়ামী লীগের শুদ্ধি অভিযান। শুদ্ধি অভিযানের একটি বক্তব্য এখানে দেয়া হয়েছে বলে মনে হচ্ছে। আনসার হত্যা মামলা শিহাবের ফের 4 দিনের রিমান্ড, যে বিষয়টি একটু আগেও আমরা আরেকটি সংবাদপত্রে দেখলাম। আইভির মনোনয়ন ছক্কা মারতে গিয়ে আউট শামীম ওসমান। আমরা ফিরে আসবো এই সংবাদটি নিয়ে। আসলে এই বিষয়টিতে আমি আলোচনা অনেক বেশি করতে চাচ্ছি, কারণ আমরা এই 71 জার্নালে বসেই মনোনয়নের বিষয়টি নিয়ে কথা বলেছিলাম যে কে পেতে যাচ্ছে। তখন পর্যন্ত হাই কমান্ডের ওখান থেকে কোনো কিছু আসেনি। প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা শুরু রবিবার। এই বিষয়টি আসলে এবার অনেক রকম বিতর্কের জন্ম দিয়েছিল যে পরীক্ষাটি হবে কি হবে না। পরবর্তীতে দেখা গেল পরীক্ষাটি হচ্ছে, এবং আগামী বছর আবার কি হবে তা নিয়েও একরকম জটিলতা সৃষ্টি হচ্ছে বলে মনে হচ্ছে, কারণ ঠিক সহজ সমাধানের দিকে বা কি হতে যাচ্ছে তা স্পষ্টভাবে জানতে পারছি না। অন্যদিকে মানব পাচারের অভিযোগে লিবিয়ার বাংলাদেশি গ্রেফতার, এর বাইরে আসলে আমরা ওরকম কোনো কিছু দেখছি না। জনকণ্ঠর দিকে যদি তাকাই, জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হন, প্রধানমন্ত্রী বলছেন। পঞ্চম অষ্টম শ্রেণীর পরীক্ষা নিয়ে তালগোল, যে বিষয়টি মাত্র বললাম। খালেদা জিয়ার প্রস্তাব সাংবিধানিক শূন্যতা সৃষ্টির। নতুন আসলে তেমন আর কিছু নেই। যদি আমরা একটু আলোচনার দিকেই চলে যেতে চাই, সেখানে দেখা যাচ্ছে যে নারায়ণগঞ্জের এই মেয়র নির্বাচনের বিষয়টি এখন বেশ রাজনীতির অঙ্গনে জমজমাট অবস্থায় আছে, এবং সেখানে আমরা আমাদের অনুষ্ঠানে দেখছিলাম যে তৃণমূল পর্যায় থেকে 3 জনের নাম মনোনয়নের জন্য, নমিনেশনের জন্য আর কি পাঠানো হয়েছিল, এবং সে 3 জনের কেউ না যিনি আছেন, বর্তমান মেয়র যিনি আছেন, তিনি আবার মনোনয়ন পেলেন এবং নৌকা প্রতীকটি তার ভাগে জুটেছে। এবং যে সংবাদটি আমরা দেখলাম যে শামীম ওসমান আসলে সেক্ষেত্রে পাননি, কিন্তু আজকের সংবাদপত্রগুলোর মধ্যেই কিন্তু সেলনা হায়াত আইভি বলেছেন যে শামীম ওসমান যেহেতু আওয়ামী লীগের রাজনীতি করেন, তাহলে অবশ্যই উনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার যেহেতু নৌকা প্রতীকটি আইভিকে দিয়েছেন, উনি সেই পক্ষেই কাজ করবেন। কিন্তু যে জটিলতার দিকে আমরা আগেও দেখেছি এই নারায়ণগঞ্জের রাজনীতিতে, কি মনে হয় সবকিছু কাটিয়ে উঠে অভ্যন্তরীণ কোন্দলকে একেবারে একপাশে ফেলে সবাই একসাথে মিলে কি কাজটি করতে পারবে? আমি কি একটু বলবো? জি, অবশ্যই। একটা জিনিস মানে একটু বলে নেওয়া ভালো। জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রতীক হচ্ছে নৌকা। আপনার স্থানীয় সরকারের নির্বাচনে তার অনেকগুলো প্রতীক থাকে। জি। 2001 সালে 1 অক্টোবর নির্বাচন পর বাংলাদেশের যে ভয়ঙ্কর পরিস্থিতি হয়েছিল, সেই পরিস্থিতির কাটিয়ে উঠবার ক্ষেত্রে নারায়ণগঞ্জ নির্বাচন আপনাদের অনেকেরই মনে আছে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। জি। সর্বপ্রথম আজকের মাননীয় প্রধানমন্ত্রী তিনি খুব ঝুঁকি নিয়ে তিনি পদ্মার ওপারে গিয়েছিলেন, এবং সেটা খুব ভয়ঙ্কর একটি পরিস্থিতি ছিল। সাতক্ষীরা, বাগেরহাট, এই সমস্ত এলাকায় তিনি গিয়েছিলেন। জি। ওখান থেকে ফিরে আসার পর যখন কর্মীরা একটু সাহস সঞ্চয় করলো, তার পরবর্তীতে ওইরকম একটা পরিস্থিতির মধ্যে কিন্তু নারায়ণগঞ্জ নির্বাচনটি দেওয়া হয়েছিল। সেখানে কিন্তু সেলিনা হায়াত আইভি কেবল তিনি নিউজিল্যান্ড থেকে ফিরে এসে এলাকায় এসেছেন, তখন কিন্তু তাকে আওয়ামী লীগ থেকে যখন মনোনয়ন দেওয়া হলো, আওয়ামী লীগের কর্মীরা কিন্তু কোমর বেঁধে নেমেছিলেন এবং সেলিনা হায়াত আইভি বিপুল ভোটে জয়লাভ করেছিলেন। অর্থাৎ এটা একটা ঐতিহাসিক গুরুত্ব আছে। আরেকটি গুরুত্ব হচ্ছে যে আমাদের ঢাকার সাথে খুবই সন্নিকটের একটি শহর, জেলা, যেখান থেকে এখন ঢাকার যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত। জি। আগে নারায়ণগঞ্জ বলতে অনেক দূর মনে হতো। অনেকে এখন কিন্তু মতিঝিলে অফিস করা কিন্তু নারায়ণগঞ্জ থেকে এসে। এখন বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমি আপনি যখন ছাত্রছাত্রী, তখন কিন্তু নারায়ণগঞ্জেও কিন্তু বাদ ছিল, কিন্তু অনেক সময় লাগতো। এখন নারায়ণগঞ্জ থেকে ঢাকা ইউনিভার্সিটিতে আসা কিংবা মতিঝিলে আসা আর উত্তরার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়া একই সময় লাগে, কিংবা কোনো কোনো ক্ষেত্রে উত্তর থেকে বেশি লাগে। যোগাযোগ ব্যবস্থাটি আসলে অনেক বেশি উন্নত হয়েছে, এবং যার কারণে ঢাকার একেবারে অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। আমি একটু বলে রাখি, যেটা সাইদ ভাই নিশ্চয়ই এবার বিশ্লেষণ করবেন। বিশেষ করে যারা যুদ্ধাপরাধীর দল, সেই দলটির একটি
অনেক আগের থেকে একটা নীল নকশা ছিল। তারা ঢাকার আশপাশের সমস্ত জেলাগুলোকে আস্তে আস্তে তাদের দখলের মধ্যে নিয়ে আসবে, এবং সেই দখল প্রক্রিয়ার অংশ হিসেবে নারায়ণগঞ্জ, গাজীপুর এইগুলো কিন্তু ছিল। আপনি দেখেন গাজীপুরে যখন আসল্লা মাস্টারকে হত্যা করা হলো, একটি মাত্র লক্ষ্য ছিল, ওরকম একজন জনপ্রিয় লোককে হত্যা করার অর্থই হচ্ছে ওই জায়গাটাকে একটা পরিস্থিতি উলটপালট করা। জি, এমনই নারায়ণগঞ্জ কিন্তু এরকম একটি টার্গেট কিন্তু সবসময় এই যুদ্ধাপরাধীর দলরা রাখে, যে সবসময় নারায়ণগঞ্জকে অশান্ত রাখবে। এইবার এবং নারায়ণগঞ্জকে বিভিন্ন সময় অশান্ত হতে কিন্তু আমরা দেখেছি, মানে বারবার অশান্ত হতে দেখেছি। আবু সাইদ খান, আপনি কি মনে করছেন? নারায়ণগঞ্জ একটা সন্ত্রাস কবলিত জায়গা, এখানে বিভিন্ন রকম সন্ত্রাসী গ্রুপ রয়েছে এবং অনেক অঘটন ঘটেছে, শিশু হত্যা থেকে আরম্ভ করে প্রতিপক্ষ হত্যা, এবং সেগুলোর বিচার এখনো হয়নি। এমন অঘটনা আমরা সাতক্ষীরার ঘটনা ঘটেছে, ত্বকির ঘটনা আছে, খুব সম্প্রতি যে শিক্ষককে যে ধরনের এবং সেই লাঞ্ছিত করা হলো সেই ঘটনাগুলো। এবং সাইদ ভাই কিন্তু একটা জিনিস 2001 থেকে 2006 পর্যন্ত নারায়ণগঞ্জে যা ঘটেছে এগুলো যদি একটু বলেন তাহলে খুব ভালো হয়। আমি আমার মতো করে বলছি। এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে ঘটনাটা, এবং সেখানে জনগণের পক্ষ থেকে সমস্ত সন্দেহের তীর বিশেষ এক ব্যক্তি এবং দলের প্রতি, এবং সেই দলের এক নেতার প্রতি, তো একটা পরিবারের প্রতি এটা রয়ে গেছে। এবং সেই জায়গা থেকে আমরা লক্ষ্য করি যে গত নির্বাচনে আওয়ামী লীগের সমর্থন, তখন তো মনোনয়নের ব্যবস্থা ছিল না, এবারই প্রথম মনোনয়ন ব্যবস্থা, সরাসরি মনোনয়ন ব্যবস্থাটা চালু হয়েছে। তখন সমর্থন চেয়েছিলেন আইসে সেলিনা হায়াত আইভি, তো কিন্তু আইভি সেই সময় মনোনয়ন তাকে দেওয়া হয়নি। কিন্তু না দেওয়া হলেও আওয়ামী লীগের কর্মীদের একটা অংশ, নাগরিক সমাজ, এখানে সাংস্কৃতিক কর্মীরা সহ বিভিন্ন তারা আইবির পিছে সংঘবদ্ধ হয়েছিল, এবং সেই সময় একটা নির্বাচন হয়েছিল, এবং যে নির্বাচন কমিশন যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছিল, নিরপেক্ষতার পরিচয় দিয়েছিল, এবং সেই নির্বাচনে সাংবাদিক সহ সর্বস্তরের নাগরিক পর্যবেক্ষক কমিটি তারা সেখানে হাজির হয়েছিল, এবং সেই নির্বাচনে গণরায়টা আইবির পক্ষে গিয়েছিল। কিন্তু এবার নির্বাচন তো আরেকটি বিষয় আছে, তা হচ্ছে কি বিএনপি কিন্তু নারায়ণগঞ্জের এই মেয়র নির্বাচনে অংশ নিতে যাচ্ছে, এবং তৈমুর আলমকে আসলে সেখানকার ক্যান্ডিডেট হিসেবে দাঁড় করানোর চেষ্টা আছে। যদিও তৈমুর আলম আসলে খুব বেশি ইন্টারেস্টেড নয় বলে, বা প্রস্তুতি নিতে বললে উনি নেবেন বলেছেন, কিন্তু উনি খুব বেশি আগ্রহী নন বলে শেষ পর্যন্ত হবেন আমি জানি, আমার মনে হয়। জি, আপনার মনে আছে যে তিনি গণমাধ্যমের সামনে যখন তিনি তার কান্নাজড়িত কণ্ঠে রুদ্ধশ্বাসে বাকরুদ্ধ হয়ে গিয়েছিল, এই দৃশ্যটা কিন্তু আমাদের এখনো মনে আছে, যে তাকে কিভাবে বিএনপির পক্ষ থেকে হেনস্থা করা হয়েছিল এবং তাকে কিভাবে ওখান থেকে প্রত্যাহার করা হয়েছিল। এই যে রাজনৈতিক দলের সাথে মূল নেতা কিংবা মূল নেতা যাদেরকে বলি, তাদের সাথে যে তৃণমূলের যে সম্পর্ক নাই, গতবার বিএনপি নির্বাচনে অংশগ্রহণের কিন্তু এই প্রক্রিয়াটা আমি লক্ষ্য করেছি। এটা এবার আর তিনি কিন্তু যখন নির্বাচনের একদম আগের রাতে এরকম একটি ঘোষণা আসে এবং প্রার্থীকে উইথড্র করানো হচ্ছে, তখন আসলে যারা মাঠে কাজ করেন, নেতা কর্মী যারা আছেন, তাদের কি দাঁড়ায়? তাদের মানে মানসিক অবস্থাটা কি হয়? তারা কতটুকু কি আমি ঠিক বুঝি না, যে ভেঙে পড়ার কথা তো না। এই বিএনপির এই দলটির সাথে আপনার তার নেতা কর্মীদের সম্পর্ক ভাবে নাই। আপনি কিছুদিন আগে আমাদের সময় একটা শিরোনাম করেছিল যে বেগম খালেদা জিয়া তার নেতাদের কথা শোনেন না, নেতারাও খালেদা জিয়ার কথা শোনেন না। আমারও মনে হয় যে এখানে বিএনপি রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ, অর্থাৎ স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে বিএনপি বারবার সিদ্ধান্ত নেতার পরিচয় দিয়েছে। তবে এবার কি করবে দেখার বিষয়, সেটা একটা দেখার বিষয়। তবে নারায়ণগঞ্জের নির্বাচনে বিএনপির প্রার্থী ওখানে ফ্যাক্টর হয়, মানে সেইভাবে প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠেনি, এটা কিন্তু একটা বাস্তবতা। এবং ওখানে দুই ভাগে বিভক্ত। এখানে একদিকে স্বামী ওসমানের দিকে তার নিজস্ব লোকজন রয়েছে, অপরদিকে জনগণের একটা স্রোত এবং একটা সমর্থন আইবির প্রতি রয়েছে। এখন আসলে সময় বলবে কোন দিকে কোন স্রোত। না সময় না, আমি আমার অবজারভেশনের কথা বলছি। জি, আমি আবারও ফিরবো আপনার কাছে, তবে আরেকটি বিরতি নিচ্ছি। দর্শক থাকুন আমাদের সাথে।
একাত্তর জার্নালে আপনাদের সাথে আছে আমি শাবনাম আজিম। এবার যে বিষয়তে যেতে চাই তা হচ্ছে আগামীকাল মানে ভোর হতেই কিন্তু শুরু হতে যাচ্ছে প্রাথমিক এবং ইবতদায়ী পরীক্ষা। যে পরীক্ষাটি নিয়ে এবার বিভিন্ন রকম বিতর্ক উঠেছে এবং আমরা দেখেছি অভিভাবকরা রাস্তায় নেমেছিলেন যে এই পরীক্ষাটি হবে না বলেই তারা জানতেন, আবারও হচ্ছে এবং আবারও প্রশ্ন উঠেছে যে আগামী বছর কি হবে, এবং বলা হচ্ছে যে মন্ত্রিসভার সদস্যরা যতক্ষণ পর্যন্ত সিদ্ধান্ত নিচ্ছেন ততক্ষণ পর্যন্ত নাকি আসলে কিছু হচ্ছে না। কিন্তু এই পরীক্ষাটি, এই যে প্রাথমিক শিক্ষাকে করা হলো ক্লাস 8 পর্যন্ত, 8 একটি পরীক্ষা আছে, 5-এ কেন পরীক্ষা দিতে হচ্ছে বিষয়টি? এবং এই শিক্ষার্থী কম না, কিন্তু 32 লাখের উপরে। কিন্তু দুই কারণে এটা হওয়া উচিত না। একটা হচ্ছে যে আমরা তো 8ম শ্রেণী পর্যন্ত প্রাথমিক, তাহলে যদি প্রাথমিক পরীক্ষা সমাপনী পরীক্ষা হয় তাহলে 8ম শ্রেণীর পরীক্ষায় হওয়ার কথা, যেটা গভর্নমেন্টের এই সিদ্ধান্ত অনুযায়ী অগ্রসর হওয়া দরকার। তো সেই জায়গাটা থেকে গভর্নমেন্ট দোদুল্যমানতার পরিচয় দিচ্ছে, যে কখনো বলছে গভর্নমেন্ট মানে আমি মন্ত্রণালয়ের কথা বলছি, যে তারা কখনো বলছে এটা হবে না, কখনো আবার পরীক্ষা দিয়ে যাচ্ছে। আর একটা হলো মন্ত্রী পরিষদের সিদ্ধান্ত, এটা তো হাইকোর্ট দেখানোর মতো, মানে বাঙালকে হাইকোর্ট দেখানোর মতো। কেন মন্ত্রী পরিষদ তো সিদ্ধান্ত নিয়েই নিতে পারতো, কত বৈঠক হয়েছে, কত কি হয়েছে। এখানে শিক্ষা মন্ত্রণালয় সেটা স্পষ্ট হওয়া দরকার যে আমাদের এটা 8ম শ্রেণী হবে কিনা। আর একটা হচ্ছে যে প্রাথমিক যেটা ক্লাস 5-এ যারা পড়ে তারা এতই শিশু, এবং তাদেরকে এই ধরনের একটা পরীক্ষার দিকে ঠেলে দেওয়ার কোনো মানে নেই। এবং এটি কিন্তু বাংলাদেশের যে পরীক্ষাগুলো হয় সেটা সবচেয়ে বড় পরীক্ষা। হ্যাঁ, বড় পরীক্ষা, কিন্তু সবচেয়ে বেশি এই জায়গাটা হচ্ছে যে 32 লাখ। হ্যাঁ, পৃথিবীতে আজকের পৃথিবীতে মানে প্রাথমিক শিক্ষা মানে কোন জায়গা মানে 8 ক্লাস, কোন জায়গায় 9 ক্লাস, কোন জায়গায় 10 ক্লাস, এটা হচ্ছে পৃথিবীর ব্যাপার। আর আমাদের সেই ব্রিটিশ আমলের যে প্রাথমিক শিক্ষা মানে 5ম শ্রেণী পর্যন্ত প্রাথমিক শিক্ষা, এই ধারণাটাকে আমরা আঁকড়ে ধরে আছি এবং শিশুদেরকে আমরা নাজেহাল করছি। এর কোনোই মানে হয় না। কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের কর্তব্যরত যারা আছেন, দায়িত্ব নিয়ে তারা বলছেন যে এটা আসলে পাবলিক পরীক্ষা, যেহেতু না স্কুলের ফাইনাল পরীক্ষার পরিবর্তে একটি পরীক্ষা দিতে যাচ্ছে। কিন্তু বিষয়টিকে আসলে এরকম, তাদের উপর তো মানসিক একটি চাপ পড়েই যাচ্ছে, এবং যত না বেশি শিশু বুঝতে পারছে তার চেয়ে বেশি অভিভাবকরা একরকম চাপ তৈরি করে দিচ্ছে এবং একরকম আতঙ্কে ভুগছে আসলে শিশুরা। তো এই পরীক্ষা শিশুর বিকাশ কতটুকু ঘটাবে আর শিশুকে সংকুচিত কতটুকু? অনেক শিশুকে এটা আতঙ্কের মধ্যে ফেলে দিতে পারে এবং একটা মানসিক চাপ তৈরি করছে। এই শিশুদেরকে এই মানসিক চাপের ভিতর ফেলে দেওয়াটা ঠিক না। এই সময় হাসবে, খেলবে, পরীক্ষা দিবে এবং পরীক্ষা হলে কি লিখবে না লিখবে সেইটাকে বড় করে দেখার কোনো মানে নেই। জি, সুভাষ সিংহ রায়, আপনি কি মনে করছেন? এই যে আনন্দের সাথে শিক্ষা, এটা তো রবীন্দ্রনাথ বলতেন, এবং এই আনন্দের সাথে শিক্ষা গ্রহণ, এটা কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি এই দায়িত্ব নেওয়ার পর থেকে, বিশেষ করে 2009 সালে তিনি যখন সরকারের দায়িত্ব নিয়েছেন, তখন থেকে কিন্তু তিনি এটাকে খুব গুরুত্ব দিয়েছেন। এবং এই যে জানুয়ারি মাসের প্রথম দিনটি এই আমাদের দেশের একটা নববর্ষের উৎসবের মতন, বাংলা যেমন নববর্ষ উৎসব তিনি চালু করেছেন, প্রথম দিনের যে উৎসবটি একেবারে নতুন বইগুলো নিয়ে ছাত্রছাত্রীরা যেভাবে ছুটছেন, গ্রামের রাস্তা দিয়ে যেমন যাচ্ছেন, এটা অপূর্ব একটি আনন্দ। আমার ধারণা এই যে সিদ্ধান্তহীনতা, এটা খুব ক্ষতি করে। এবং এবং এই যে 8ম পর্যন্ত যে প্রাথমিক শিক্ষা করা হলো, আমরা জানি যে 5ম শ্রেণীর শিক্ষা পর্যন্ত যে শিক্ষকদের যে যোগ্যতার কথাটি বলা হয়েছে, সেখান থেকে কিন্তু 8মে গেলে মানে তাদের পক্ষেও কিন্তু আসলে বিষয়টিকে কন্টিনিউ করা পসিবল হবে না। ইনফ্রাস্ট্রাকচারে আমাদের অনেক দুর্বলতা আছে, সবকিছু মিলে কিভাবে কি সামলাবে? সিদ্ধান্তগুলো কেন এভাবে হচ্ছে? আমাদের শিক্ষা নিয়ে কি একরকম এক্সপেরিমেন্ট চলছে? মানে এটা খুবই দুঃখজনক। কেননা আপনি জানেন এই সরকারের সময় শিক্ষা মন্ত্রণালয়ের একটা বড় রকম সাফল্য হচ্ছে একটি শিক্ষা নীতি তৈরি হয়েছিল। আমরা দেশ স্বাধীন হওয়ার পরে ক্ষুদ্র শিক্ষা কমিশনের যে বিস্তৃতি দেখেছিলাম, সেটা মুখ থুবড়ে পড়ে গেছিল বঙ্গবন্ধুর মৃত্যুর পর। তারপরে অনেকগুলো শিক্ষা কমিশন আছে যেগুলো আসলে ছিল শিক্ষা নীতির নামে এক ধরনের প্রহসন। এই প্রথম আওয়ামী লীগ সরকারের সময় একটি সকল মানুষকে একত্রিত করে সকলের মতামত নিয়ে একটা শিক্ষানীতি হয়েছিল। সেই শিক্ষানীতির ধারাবাহিকতায় কিন্তু অনেকগুলো বড় বড় পদক্ষেপ কিন্তু নেওয়া হচ্ছে। কিন্তু এরকম যদি বলা হয়ে থাকে যে মন্ত্রিসভায় অনুমোদনের অপেক্ষা রয়েছে, এমন তো না, এটা বিএনপি জামাতের শাসন আমল না যে কখন ক্যাবিনেট হয় মানুষ জানে না। প্রতি সোমবার ক্যাবিনেটের বৈঠক হয়
অতএব এমন তো কেন না সিদ্ধান্তটি আসছে না? কেন আসছে না? পাশাপাশি আরেকটি প্রশ্ন, আমাদের হাতে খুব বেশি সময় নেই, আমি আরেকটু প্রশ্ন রাখতেই চাই যে এই যে পিএসসি পরীক্ষাটি হতে যাচ্ছে, গত যে পরীক্ষাগুলো আছে তাতে পাশের হার অনেক, জিপিএ নিয়ে বিভিন্ন রকম বিতর্ক আছে, একই সাথে পরীক্ষা পদ্ধতি, পরীক্ষাতে বসা শিক্ষার্থীদের বিভিন্ন রকম অভিজ্ঞতা নিয়েও নানা রকম বিতর্কের সৃষ্টি হয়েছে। এত বিতর্কের পরেও আসলে এই শিক্ষা মন্ত্রণালয় কিভাবে এই পরীক্ষাটিকে, সব বিতর্কের ব্যাপারে আমি একটু ছোট্ট করে উত্তর দিই। আমি গত বছর 16 ডিসেম্বর উপলক্ষে ভৈরবের যে ছাত্র কল্যাণ সংস্থা ঢাকাস্থ, তাদের উদ্যোগে ভৈরবে একটি স্কুল ছাত্রছাত্রীদের ভিতরে আপনার সাধারণ জ্ঞানের প্রতিযোগিতা হয়েছিল, বিশাল আয়োজন। এবং আমি অবাক হয়েছি যে এই যে ক্লাস 5 থেকে ক্লাস 10-এর ছাত্রছাত্রীদের ভিতরে যে প্রতিযোগিতা, এবং একটি ভৈরবের মতন জায়গা, যদিও ঢাকার থেকে খুব বেশি দূর না, কিন্তু যেটা জেলা শহরও না, সেই জায়গায় ছাত্রছাত্রীদের এত মানে তাদের জ্ঞানের পরিধি, আমি অবাক হয়েছি। আমার মনে হয় কি যে একটু কর্তৃপক্ষের সংশ্লিষ্ট যারা আছেন তাদের একটু মনোযোগ কম, কেননা তাদের ছেলেমেয়েরা তো আর প্রাইমারিতে পড়েন না, তারা কিন্ডার গার্ডেন এবং ইত্যাদি ব্যবস্থায় পড়েন। অতএব এই জায়গাটা হচ্ছে চাষা ভোষা নিচের তলার মানুষ যারা কিরানি এবং সাধারণ মানুষের সন্তানেরা পড়ে, তবে তারাই হচ্ছে দেশের প্রাণ, তারাই আগামী প্রজন্ম, তারাই দেশ গড়বে, তারাই দেশ গড়বে এবং তারাই দেশের শেকড়ে কাজে এই বিষয়গুলো খুব দ্রুত আসলে সিদ্ধান্ত নেওয়া খুব জরুরি হয়ে গেছে। আবারও ধন্যবাদ জানাচ্ছি সুভাষ সিংহ রায় এবং আবু সাইদ খানকে। আজকে শেষ করতে হচ্ছে, দর্শককে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। শুভরাত্রি, ভালো থাকবেন 71-এ।